তুই কখন আসলি? আর্নিকা নিজেও তাকে জড়িয়ে ধরে বলল। যখন তুমি আমার ভাইয়ার চিন্তায় মগ্ন। জবাব দিল না ঈশা। খানিকক্ষণ পর আর্নিকা ঈশাকে নিজের থেকে সরাতে সরাতে বলল। ছাড় তো ছাড়, আমায় কি পেয়েছিস তুই, হ্যাঁ? এই গরমে এত ঘেঁষাঘেঁষি করিস না তো, ছাড় আমায়। আর্নিকাকে ছেড়ে দিয়ে ঈশা দুষ্টু হেসে কিছুটা অভিমান মিশ্রিত কণ্ঠে বলল। হ্যাঁ হ্যাঁ, এখন কি আর আমি ধরলে ভালো লাগবে নাকি? এখন তো জড়িয়ে ধরার মানুষ পেয়ে গেছিস, যা যা তার কাছেই যা। আর্নিকা বিরক্ত নিয়ে তাকালো ঈশার দিকে, বলল। ওই বদলোকের কথা বলে আমার মুডটা খারাপ করবি না তো। বরের কথা শুনলে বুঝি কারো মুড খারাপ হয়? হ্যাঁ হয়। তুই আমার কথা বাদ দে, তোর কথা বল। ঈশা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। আমার কথা? আমার কথা কি বলবো? আর্নিকা কটমট করে তাকালো ঈশার দিকে, কাটকাট স্বরে বলল। একদম ঢং করবি না। কি ভাবলি বল, কি করবি? ঈশা বুঝলো মেয়েটা খেপেছে। এবার তার আফসোস হলো, কেন একে বলতে গেল সে। এবার না জানে কি কাণ্ড ঘটায়। তবে না বলে উপায় কোথায়? ছোট থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বলতে বলতে যেন তার অভ্যেসে পরিণত হয়েছে এটা। দীর্ঘ এক শ্বাস ফেলে ঈশা আর্নিকাকে বোঝানোর ভঙ্গিতে বলল। দেখ, বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেটা মেনে নিলে তো কোনো খারাপ কিছু হবে না, বরং সবাই খুশিই হবে। আর্নিকা এবার শান্ত দৃষ্টিতে তাকালো ঈশার দিকে, শক্ত কণ্ঠে বলল। আর তুই খুশি হবি? আর্নিকার কথার জবাব দিতে পারল না ঈশা। কী বা জবাব দেবে এই প্রশ্নের উত্তরে যে তার কাছেই নেই। আর্নিকা তাকে চুপ থাকতে দেখে মুচকি হাসল। কিছু বলতে যাবে তার আগে ঈশার মা আলিশা রহমান তাদের ডাকতে ডাকতে উপস্থিত হলেন সেখানে। আর্নিকার দিকে একটা প্লেট এগিয়ে দিলেন, যেখানে কিছু ফল ও শরবতের গ্লাস রাখা, তা বাড়িয়ে দিয়ে বললেন। নে মা, এটা খেয়ে নে। সেই কখন আসলি? আর্নিকা তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল। এসবের কি দরকার ছিল মামুনি? আমাকে কি তোমার পর মনে হয়? এরকম পরপর ব্যবহার কেন করছো? আলিশা রহমান মুচকি হেসে বললেন। পর কেন হবি? এই গরমে আসলি তাই এগুলো নিয়ে আসলাম। তুই তো আমার মেয়ে। ঈশা এবার হেসে বলল। না খেলে রেখে দে, তোকে কে জোর করেছে? আর্নিকা প্লেট হাতে নিয়ে শরবতের গ্লাসে এক চুমুক দিয়ে বলল। তোর কি রে? আমি খাবো, তুই নজর দিবি না, যা ভাগ। ঈশা ভেঙচি কেটে বলল। বয়ে গেছে আমার লোভ দিতে। কথাটি বলেই ঈশা প্লেট থেকে এক পিস আপেল উঠিয়ে কামড় বসালো তাতে। আলিশা রহমান হেসে বেরিয়ে গেল সেখান থেকে। দুটোর মাঝে কেমন মিল তা তিনি ভালোই জানেন। আর্নিকা ঈশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। ভালো দেখানোর এত নিখুঁত অভিনয় কবে শিখলি? সময় শিখিয়ে দে। ঈশার মুখটা মলিন হয়ে আসলো, মুচকি হেসে ছোট্ট করে বলল। আর্নিকা এবার বলল। তুই কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলি না। ঈশা এবার বলল। সবাই খুশি থাকলে আমিও খুশি। আর্নিকা বিরক্ত নিয়ে বলল। এত মহান হয়ে কি হবে? যাদের খুশি করতে নিজের খুশির কথা ভাবছিস না, দিন শেষে দেখবি তারাও তোর খুশির কথা ভাবছে না। তুই ওই মহান হয়ে থাকি, সরি সরি, তুই ওই মহান হয়েই থাক। আমি কথা বলবো আঙ্কেলের সাথে। ঈশা তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল। না, তুই বাবাকে কিছু বলবি না। কেন? ঈশা মলিন কণ্ঠে বলল। কি বলবি? আমি যাকে ভালোবাসি সে আমাকে না অন্য কাউকে ভালোবাসে, তাই আমি এ বিয়ে করতে পারবো না। আর্নিকা সন্দিহান কণ্ঠে বলল। তোকে কে বলো ভাইয়া অন্য একজনকে ভালোবাসে? ঈশা নত মস্তিষ্কে মৃদু স্বরে বলল। আমি শুনেছি, উনি ফোনে বলেছে। আর্নিকার রাগ হলো, এবার রাগী কণ্ঠে বলল। কি না কি কবে শুনছে সেটা নিয়ে পড়ে আছে। দু এক মিনিটের কয়েকটা কথা শুনে তুই এত শিওর কি করে বলতো? হতেও তো পারে তুই ভুল বুঝেছিস। তুই কোনোদিন ভাইয়ার সাথে এই বিষয়ে কথা বলেছিস? হ্যাঁ, ভাইয়া নিজে মুখে বলেছে কখনো সে অন্য কাউকে ভালোবাসে? আর তাছাড়াও ভাইয়াকে কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেছিস তুই? কোনো প্রেম প্রেম ব্যাপার দেখেছিস তুই তার মাঝে? একটা কথা নিয়ে পড়ে আছে শুধু। ভাইয়াকে কিছু বলার সুযোগ তো দিবি না। তা না, নিজে নিজে মনে মনে যা ভাবছে সেটাই ঠিক ভেবে বসে আছে। ঈশা কিছু সময় নিশ্চুপভাবে বসে থেকে হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিমায় মিনমিন করে বলে উঠল। একদিন আমাদের কলেজের সামনে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছি। আর্নিকা কথাটা শুনিয়ে ভ্রুজোড়া কুঁচকে নিল। কিছুটা সন্দেহ হলেও নিজ বাক্যে অটুট থেকে বলল। নর্মাল কোনো ফ্রেন্ডও তো হতে পারে। শুধু একবার কথা বলতে দেখলেই সে গার্লফ্রেন্ড হয়ে গেল? তুই না বুদ্ধিমতী, তাহলে এত বোকা বোকা কাজ করছিস কেন? ঈশা এবার আর জবাব দিতে পারল না। আর্নিকা আবারও দৃঢ় কণ্ঠে বলল। তুই আমার ভাবি, মানে আমার ভাবি, শুধু আমার ভাইয়ের একমাত্র বউ। আমিও দেখি কোন লেজ ছাড়া বাদর তোকে বিয়ে করতে আসে।
সময়টা তখন দুপুর ৩টা। ঈশাদের বাড়ির কলিং বেল বেজে উঠল কিছুটা উচ্চ স্বরে। ঈশার মা আলিশা রহমান তখন রান্নাঘরে ব্যস্ত, বিভিন্ন পদে রান্না করছে। মেহমান আসবে, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তিনি। আব্দুল রহমান সবেমাত্র ড্রয়িং রুমের সোফায় এসে বসেছেন। এই অসময়ে কলিং বেল বেজে ওঠায় কপাল স্তরে ভাঁজ পড়ল তার। মেহমান আসার কথা বিকেল ৫টার দিকে, তাহলে কে আসলো? এই সময় বেশি কিছু ভাবলেন না আর। তিনি রান্নাঘরের দিকে ব্যস্ত স্ত্রীকে দেখে নিজেই উঠে গেলেন দরজা খোলার জন্য। দরজা খুলতেই কিছুটা অবাক হলেন, তবে দ্রুততার সাথে অবাকের রেশ কাটিয়ে হেসে উঠে বললেন, আরে আজাদ সাহেব জি, আসুন আসুন, ভিতর আসুন। আজাদ চৌধুরী হেসে বললেন। হ্যাঁ ভাই, পরিবার সহ এক জরুরি কাজে আসলাম। বাড়িতে প্রবেশ করলেন আজাদ চৌধুরী, তার সাথে তার স্ত্রী আমিনা চৌধুরী। কিছু সময় পরেই ফোনে কথা বলতে বলতে বাড়িতে প্রবেশ করল অনিক। ততক্ষণে আজাদ চৌধুরী ও আমিনা চৌধুরী গিয়ে বসেছেন সোফায়। আব্দুল রহমানের সাথে কথা বলছেন আজাদ চৌধুরী। আলিশা রহমান ও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন কে এসেছে দেখার জন্য। তাদের দেখেই এগিয়ে এসে কুশল বিনিময় করলেন। তারপর গেলেন রান্নাঘরে তাদের নাস্তার ব্যবস্থা করতে। ঈশা আনিকা তখন কক্ষে বসে কথা বলছিল। বাইরের আওয়াজ পেয়ে বেরিয়ে আসলো তারা। কক্ষ হতে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে তাকাতেই নিজ বাবা মা ও বড় ভাইকে দেখে খুশিতে আত্মহারা হলো আর্নিকা। কোনো কিছু না ভেবেই প্রায় দৌড়ে নিচে নামতে লাগলো সে। তবে তার সম্পূর্ণ বিপরীত কাজ করল ঈশা। কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সোফায় বসে মনোযোগ সহকারে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকা পুরুষটির দিকে। ডিপ মেরুন কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে ব্ল্যাক লেদার ঘড়ি। তার সাথে শার্টের হাতা গুটিয়ে রাখায় তার ফর্সা লোমযুক্ত ত্বক উজ্জ্বল হয়ে উঠেছে যেন। ঘন কালো চুলগুলো কিছুটা গোছানো, আবার কিছুটা এলোমেলো। গালে খোঁচা খোঁচা দাড়ি যেন তার পুরুষালী সৌন্দর্যের এক অদ্ভুত দৃঢ়তা তৈরি করেছে। ঈশা মুগ্ধ হয়ে দেখল তাকে। তারপর হঠাৎই চোখ ছোড়া বন্ধ করে নিজেই নিজেকে বলল, এই মোহে আর ভুলেও মোহিত হবি না ঈশা। এই যে তোকে ধ্বংস করার এক অভিনব কৌশল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সময়ের কাঁটা 4-এর ঘরে পৌঁছেছে। দুপুরে ভ্যাপসা গরম কিছুটা কমেছে, তবে সূর্যের উত্তপ্ততা সম্পূর্ণ মিলিয়ে যায়নি এখনো। পরিবেশ কেমন থমথমে স্তব্ধ হয়ে উঠেছে। তবে যেন রহমান বাড়ির ড্রয়িং রুম একটু বেশি থমথমে ভাব হয়ে উঠেছে। আজাদ চৌধুরীর কথা বলার মাঝে হঠাৎ অনাকাঙ্ক্ষিত কথায় বেশ গম্ভীর মুখশ্রী করে নিশ্চুপভাবে সোফায় বসে আছেন আব্দুল রহমান। তাকে নিশ্চুপ থাকতে দেখে আজাদ চৌধুরী আবারও বললেন, ভাই কিছু তো বলুন, এই বিষয়টা আপনাদের কি মতামত? ড্রয়িং রুমে উপস্থিত সকলের দৃষ্টি তখন আব্দুল রহমানের দিকে। ওনার উত্তরের অপেক্ষায় আছে সকলে, অর্থাৎ আজাদ চৌধুরী, আমিনা চৌধুরী ও ঈশার মা আলিশা রহমান। আর সেখানে উপস্থিত আর্নিকা যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আঁখিজোড়া বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে আছে নিজ বাবা মায়ের দিকে, তো একবার নিজের ভাইয়ের পানে। আবারও কিছু সময় অতিবাহিত হওয়ার পর আব্দুল রহমান হঠাৎ বলে উঠলেন, আজ ঈশাকে পাত্রপক্ষ দেখতে আসছে ভাইজান। এই সময় এই কথাটা কি ঠিক মানানসই না? তার কথায় প্রায় কিছুটা চমকে উঠলেন অনিকের বাবা আজাদ চৌধুরী ও মা আমিনা চৌধুরী। ছেলের পানে তাকালেন তারা। তবে অনিক এতক্ষণ নিশ্চুপভাবে থাকলেও এবার ধীর অথচ শক্ত কণ্ঠে বলল, আসতে না করে দিন তাদের। আব্দুল রহমান গম্ভীর স্বরে বললেন, তাহলে তাদের সামনে আমার মান সম্মান থাকবে? তার কথায় আজাদ চৌধুরী তাকে বোঝানোর সুরে বললেন, ছেলে মেয়ের খুশির থেকে তো আর সম্মান বড় হতে পারে না। আমিনা চৌধুরীও বলে উঠলেন, আর অমত পোষণ করবেন না ভাই। আপনার মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ নয়, মেয়ে হিসেবে চাচ্ছি। আবদারটুকু ফিরিয়ে দেবেন না? আব্দুল রহমান তাকালেন নিজ স্ত্রীর পানে। আলিশা রহমান তাকে চোখের ইশারায় আশ্বস্ত করলেন। তা দেখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তারপর অনিকের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, তোমরা দুজন একে অপরকে ভালোবাসো? অনিক সময় নিল না, তৎক্ষণাৎ উত্তর দিল। জানি না। আব্দুল রহমান ভ্রু কুঁচকে বললেন, মানে? অনিকের সহজ জবাব। আমি ভালোবাসি, তবে ঈশার কথা জানি না। অনিকের ছোট্ট জবাবেও যেন আর্নিকার মাথা ঘুরে উঠল। কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। তার ভাই এই কথা বলছে, বিশ্বাস হচ্ছে না তার। আব্দুল রহমান এবার গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে ঈশা কেন তোমাকে বিয়ে করবে? আমি চেয়েছি তাই। পরিস্থিতি বেগতিক দিকে যাচ্ছে দেখে আজাদ চৌধুরী বললেন, ভাই ছেলে তো আমার সব দিক দিয়েই ভালো,
না করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাহলে এত আমোদ করবেন না আর রাজি হয়ে যান, দুজনে খুশি থাকবে। আব্দুল রহমান আজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলেন। ঠিক আছে মানলাম, কিন্তু ঈশার অমত থাকলে আর কোনো কথা উঠবে না এই বিষয়ে। অনেক তাদের কথার মাঝে বলল। আপনি আগে যারা আসতে চেয়েছে তাদের না করে দিন। ঈশা এই বিয়েতে রাজি হবেই, ওকে রাজি হতেই হবে। আমেনা চৌধুরী ছেলের কথায় সহমত পোষণ করে বললেন। হ্যাঁ ভাই, তাই করুন। তারা আসলে আবার এক ঝামেলা। ঈশা মা তো সেই আমাদের বাড়ির বউ হবে। এতক্ষণ নিশ্চুপ থাকা আলিশার রহমান এবার তার নীরবতা ভাঙলেন। মেয়েকে তিনি কয়েকদিন ধরেই লক্ষ্য করেছেন। মা হয়ে মেয়ের মন ঠিকই তিনি বুঝতে পেরেছেন। তিনি আগে এটাও জানতেন না যে তার মেয়ে অনেককে পছন্দ করে, তবে সেটা ঠিক কতটা গভীর তা জানতেন না। আবার বিয়ের কথা হওয়ার পর থেকে তিনি লক্ষ্য করেন যে ঈশা সব সময় মনমরা হয়ে থাকে। তাই তিনি ভেবেই নিলেন অনিককে ভালোবাসার জন্যই ঈশা এতদিন এরূপ ব্যবহার করেছে। তাই স্বামীর পাশে এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বললেন। আপনি আর না করবেন না। ঈশা ভালো থাকবে অনেকের সাথে, অনেক ভালো ছেলে। আমরা তাকে প্রায় ছোট থেকেই তাকে চিনি, জানি। আর রইল বাকি আপনার কোন কলিগের ছেলে, তাকে তো আমরা চিনি না, তার সম্পর্কে খুব বেশি কিছু জানিও না। মানুষের থেকে খোঁজ নিয়ে যা শুনেছেন সেটুকুই। কি নিশ্চয়তা আছে সেই ছেলে আমাদের ঈশার যোগ্য? তার থেকে বরং আপনজনদের কাছে মেয়ে থাকতে এটাই ভালো নয় কি? আবারও বেশ কিছু সময় নিয়ে সবাই বোঝালেন আব্দুল রহমানকে। সবশেষে তিনি এক কোণায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আর্নিকার পানে তাকিয়ে বললেন। আর্নিকা মা, ঈশাকে নিয়ে এসো, ও যা চাইবে তাই হবে। হঠাৎ নিজের উদ্দেশ্যে বলা কথা শুনে কিছুটা চমকে উঠল আর্নিকা। কথার অর্থ বুঝেই ভাইয়ের পানে তাকালো একবার, যে এখন বেশ আরাম করে সোফায় বসে আছে। তার দিকেই তাকিয়ে যেন চোখের ভাষায় অনেক কিছু বলে দিতে চাইল অনেক। আর্নিকা হয়তো বুঝলো, ছোট্ট করে হ্যাঁ বলেই দৌড়ে গেল উপরে ঈশার কক্ষে। এদিকে আজাদ চৌধুরী আব্দুল রহমানকে আবারও বোঝাতে লাগলেন যেন তিনি ঈশা আর অনিকের বিয়েতে আর আপত্তি না করে, এবং যাদের আসার কথা ছিল তাদের যেন কল করে আসতে না বলে দেয়। অনেক বোঝানোর পর কিছুটা বাধ্য হয়ে তিনি ফোন করলেন তার কলিগকে, যার আজকে আসার কথা ছিল ছেলে ও স্ত্রীকে নিয়ে। ফোন করেই তিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং বেশ শান্ত কণ্ঠে বললেন এই মুহূর্তে মেয়ের বিয়ে দিতে তিনি রাজি না। ভদ্রলোক বেশ অপমানিত বোধ করলেন। কথা শোনালেন আব্দুল রহমানকে শেষ সময়ে এভাবে তাদের না করে দেয়াতে। তবে সেই কথা গায়ে মাখলেন না আব্দুল রহমান। তার কাছে মেয়ের সুখে থাকাই সব থেকে বেশি জরুরি। তারপর বাকি সব। কল কাটার কিছু সময় পর সিঁড়ি বেয়ে নিচে আসলো আর্নিকা ও ঈশা। ঈশা আর্নিকার হাত ধরে মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে আসে। এগিয়ে গিয়ে সবার সামনে ঈশাকে দাঁড় করালো আর্নিকা। তার পাশেই আর্নিকা নিজেও দাঁড়িয়ে থাকলো। উপস্থিত সবাই তাদের দিকে তাকালেও তাকালো না অনেক। সে আগের মতোই নির্বাক চিত্তে বসে থাকলো সেখানে। ঈশা একবার আর চোখে তাকিয়ে চোখে সরিয়ে নিল সে। বুঝতেও পারল না নত মস্তিষ্কে থাকা পুরুষটি তার দিকেই তাকিয়ে আব্দুল রহমান মেয়ের দিকে তাকিয়ে তাকে সোফায় বসতে বললেন। ঈশা আর আর্নিকা পাশাপাশি সোফায় বসতেই তিনি মেয়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন। আর্নিকা হয়তো এতক্ষণে তোমাকে সব বলেছে, এবার তুমি এই বিষয়ে তোমার মত নির্ভয়ে প্রকাশ করতে পারো। তুমি যা চাইবে তাই হবে। ঈশা চোখ তুলে তাকালো বাবার দিকে, তারপর আর্নিকার দিকে। দুঃখের বিষয় হলো আর্নিকা তাকে কিছুই বলেনি, শুধু উপরে গিয়ে তাকে বলেছে নিচে গিয়ে তাকে যা কিছুই জিজ্ঞাসা করা হোক না কেন সে শুধু হ্যাঁ বলবে। এতটুকু বলেই এক প্রকার জোর করে টানতে টানতে নিচে নামিয়ে এনেছে তাকে। ঈশা আর্নিকার দিকে তাকিয়ে থাকার মাঝেই আর্নিকা ঈশার হাতে সবার অগোচরে ছোট্ট করে চিমটি কেটে ফিস করে বলল। তুই বল, তুমি রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। ঈশা নিজেও আর্নিকার মতো ফিস করে বলল। আর্নিকা কটমট করে তার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল। এখন যা বললাম সেটা বল, চুপচাপ বেশি কথা বলবি না একদম। ঈশাও বাধ্য মেয়ের মতো সবার দিকে এক পলক তাকিয়ে আর্নিকার কথা পুনরাবৃত্তি করে ধীর কণ্ঠে বলল। তুই যে বললি শুধু হ্যাঁ বলতে হবে, তুমি রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। খুশিতে ইয়েস বলে চেঁচিয়ে উঠল আর্নিকা। সবাই চমকে তার দিকে তাকাতেই আর্নিকা তাদের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে চুপটি করে বসে থাকলো সে। আজাদ চৌধুরী উৎফুল্ল স্বরে বললেন। আমার তাহলে কোনো কথা নেই, একেবারে বিয়ের ডেট ঠিক করে হোক। আব্দুল রহমান আর দ্বিমত করলেন না।
অনিককে তার জামাতা হিসেবে পছন্দ না করার কোনো কারণ নেই, তাই এতক্ষণের গম্ভীর মনোভাব ছেড়ে বললেন। ঠিক বলেছেন বিয়ান সাহেব। আলিশা রহমানের মাঝেও খুশির ঝিলিক দেখা গেল। মেয়েটা তার পছন্দের মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছে। এর থেকে বড় খুশি খবর আর কি হতে পারে। আমিনা চৌধুরী খুশি হলেন, ঈশার দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বললেন। মাশাল্লাহ, আমার বাড়ির বউ নয়, মেয়ে হয়ে যাবে তুমি। তারপর নিজের সঙ্গে আনা দুটি বালা ঈশার দুহাতে পরিয়ে দিলেন। তারপর ঈশার কপালে অস্ত্রজোড়া ছুঁইয়ে দিলেন তিনি। অপরদিকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে ঈশা। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝছে না সে। আমিনা চৌধুরীর কথার অর্থ বুঝতেই কিছুটা সময় লাগলো তার। আর্নিকার দিকে অবাক চিত্তে তাকালেও সে, তবে তাকে পাত্তা দিল না আর্নিকা। সে মায়ের উদ্দেশ্যে বলল। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে ভুলেই যাবে। বৌমা পেয়ে গেছো না, তাকেই তো ভালোবাসবে এখন। আমিনা চৌধুরী মৃদু হেসে বললেন। তো বাসবো না, আমার একমাত্র ছেলের বউ। আলিশা রহমান সেখানে এসে বললেন। আমি তো আছি আমার আর্নিকা মায়ের জন্য। আর্নিকা তাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল। তুমি আবার বেস্ট মামুনি। আলিশা রহমান হাসলেন। এই বিষয়ে আর কিছু না বলে বললেন। হয়েছে, এবার ঈশাকে নিয়ে উপরে যাও। আর্নিকা বাধ্য মেয়ের মতো ঈশার হাত টেনে আগের মতোই উপরে নিয়ে যেতে থাকলো তাকে। ঈশা যেন এক ঘোরের মাঝে আছে, কিছুই বলতে পারছে না সে। সবার এত সব কথার মাঝেই অনেক ঠিক আগের মতোই নির্বাক ভঙ্গিতে বসে থাকলো সোফায়। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। ব্যালকনিতে বসে আর্নিকার থেকে সব শুনে আবারও অবাক হয়ে আর্নিকার দিকে তাকিয়ে থাকলো ঈশা। আজ যেন তার অবাক হওয়ার দিন, শুধু একের পর এক অবাক হয়েই চলেছে সে। তার এমন মুখশ্রী দেখে আর্নিকা বিরক্ত কণ্ঠে বলল। এরকম প্যাঁচার মতো মুখ করবি না তো। সে তখন থেকে এভাবে প্যাঁচার মতো তাকিয়ে আছে, একদম ভালো লাগে না এভাবে। ঈশা নিজেকে সামলে অবাক কণ্ঠে বলল। তুই মজা করছিস আমার সাথে? আর্নিকা ঈশার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। আমার মায়ের দেয়া বালা পরে আমার ভাইয়াকে অর্ধেক নিজের নামে করে বসে আছিস, আর বলছিস আমি মজা করছি? ঈশা কিছুটা থমকালো, কি বলবে বুঝতে পারল না। এখনো ঘোরের মাঝে আছে সে। অনেক সবার সামনে বলেছে সে তাকে ভালোবাসে, এটা সত্যি বিশ্বাস করতে পারছে না সে। ঈশা কিছু বলতে চাইল, কিন্তু হঠাৎ কারো আওয়াজ পেয়ে সেদিকে তাকালো সে। নজরে আসলো ব্যালকনির দরজায় দাঁড়িয়ে আছে অনেক। তাকে দেখে মাথা নিচু করে নিল ঈশা। অনেক আর্নিকার দিকে তাকিয়ে বলল। তোকে মা ডাকছে। আর্নিকা ঠিকই বুঝতে পারলো তার ভাইয়া ঈশার সাথে কথা বলবে, তাই আর কিছু না বলে সেখান থেকে চলে আসলো। ঈশা অবশ্য তার হাত টেনে আটকাতে চেয়েছিল, তবে আর্নিকা দ্রুত গতিতে চলে এসেছে। আর্নিকা যাওয়ার পর বেশ কিছুটা সময় নীরবতা বিরাজ করলো তাদের মাঝে। না ঈশা কিছু বলল, আর না অনেক নিজে কিছু বলল। ব্যালকনির দরজার পাশেই ঠায় দাঁড়িয়ে থাকলো সে। বেশ কিছুটা সময় পর ঈশা অনেকের দিকে মাথা তুলে তাকালো। আখিজোড়া বিনা কারণেই টলমলে হয়ে উঠেছে তার। তবু নিজেকে সামলে বেশ শান্ত কণ্ঠে বলল। কেন করলে এমনটা? অনেক তাকালো তার দিকে। এবার ধীর পায়ে এগিয়ে গিয়ে মেয়েটার সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে ভারী কণ্ঠে বলল। আমার ইচ্ছে। ঈশা ছলছল নয়নে তার পানে তাকিয়ে বেশ শক্ত কণ্ঠে বলল। আমার ইচ্ছের কোনো দাম নেই। অনেক তাকালো তার টলমলো আখি জোড়ায়। স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকেই ধীর কণ্ঠে বলল। তোমার যে ইচ্ছার মাঝে আমি নেই, সেই ইচ্ছার কোনো মূল্যই আমার কাছে নেই। ঈশা তাকিয়ে থাকলো তার দিকে। খুব বলতে ইচ্ছে করল তার। আমার ইচ্ছে, স্বপ্ন, অনুভূতি সব কিছুই তো আপনাকে ঘিরে, তাহলে কেন কষ্ট দিলেন আমায়? তবে বলতে পারল না, বা হয়তো বলতে চাইল না। তবে নিজেকে শক্ত করে বলল। আপনি যাকে ভালোবাসেন আপনার প্রণয় নেই? কথা শেষ করতে দিল না অনেক। দমিয়ে রাখা রাগ মাথা ছাড়া দিয়ে উঠল তার। ঈশার দুবাহু চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল। এই আমি তোকে বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি। সেই কবে থেকে আপনার প্রণয়িনী করে চলেছিস, আর আমাকে ইগনোর করছিস। সাহস কত তোর? আবার অন্য কাউকে বিয়েতে হ্যাঁ বলেছিস। আমি বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি, তুই বুঝিস না? বল, তুই বুঝিস না? একটা ছেলে তোর পেছনে পড়ে আছে কেন? তুই কথা বলতে না চাইলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বারবার তোর সাথে কথা বলতে আসে। কেন বুঝিস না তুই? হ্যাঁ বল। ঈশা ব্যথায় কুকড়ে উঠে বলে। লাগতে ছাড়ুন। অনেক শুনল না তার কথা। আমারও রাগে গজগজ করতে করতে বলল। তোকে ভালোবাসি বুঝিস না কেন বল?
কি করলে বুঝবি? হ্যাঁ, তুই কি করলে বুঝবি? কোনোদিন জানতে চেয়েছিস আমি কাকে ভালোবাসি? হ্যাঁ বল। শোন তাহলে, আমি বলছি, তোকে এই অনিক চৌধুরী শুধুমাত্র তার ঈশাকে ভালোবাসে, বুঝেছিস তুই? অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিস না? করাচ্ছি তোকে বিয়ে। বিয়ে করবো তোকে, কিন্তু আমাকে পাবি না, তুই বলে রাখলাম। তারপর আমি তারপর আমিও দেখে কার কাছে যাবি তুই। আমাকে ইগনোর করার ফল এবার বুঝবি। কথাটুকু বলেই হনহনিয়ে ব্যালকনি থেকে চলে গেল সে। ফিরেও তাকালো না পেছনে থাকা কান্নারত রমণীর পানে। হয়তো তার ভেজা আঁখি জোড়ায় মায়ার পড়ে যাওয়ার ভয়েই তাকালো না সে। ধরণীর বুকে যখন সন্ধ্যার আগমন, তখনই রহমান বাড়িতে আসলো শুভ্র। নিজ শ্বশুর শাশুড়িকে এখানে দেখে আশ্চর্য হয়েছিল বটে, তবে তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছে অনিক ও ঈশার সম্পর্কের কথা। তার সাথে এটাও জানতে পেরেছে আগামী শুক্রবার ঘরোয়াভাবে তাদের আগত ঠিক করেছেন তারা। তারপর বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে অনিকের সাথে কথা বলে রাত 8টার দিকে তাদের বাড়ি থেকে বেরিয়েছে আর্নিকাকে নিয়ে। গাড়িতে বসে সব সময়ের জন্য শুভ্রের সাথে থাকা নিশ্চুপ আর্নিকা আজ নির্দ্বিধায় কথা বলে চলেছে শুভ্রের সাথে, যার বেশিরভাগটাই ঈশাকে তার ভাবি বানানোর ইচ্ছে ও পরিকল্পনা, এবং অনিকের প্রতি ঈশার অনুভূতি, ঈশা ও তার বন্ধুত্ব। ধৈর্যবান হাজবেন্ডের মতো শুভ্র বেশ মনোযোগ দিয়ে শুনেছে বউয়ের বকবক। মাঝে মাঝে আবার আর্নিকার কথায় হ্যাঁ বলে উঠেছে সে। নীলাম্বর আকাশে সোনালি সূর্যের দেখা মিলেছে। আজ রোদের প্রখরতা কিছুটা কম, পশ্চিমী হাওয়ার দরুন তা গায়ে লেগেও যেন লাগছে না। মাঝখানে গত হয়েছে 2 দিন। 2 দিন বেশ ভালোই কাটলো আর্নিকার। শাশুড়ি মায়ের সাথে রান্না শেখা, শুভ্রতার সাথে আড্ডা দেওয়া ও শুভ্রের প্রতি অজানা অদ্ভুত অনুভূতির ভালো লাগায় শিহরিত তার মন। দিনের বেশিরভাগ সময়টাই শুভ্রকে নিয়ে ভাবতে ভাবতে শেষ করে সে, এবং শুভ্র অফিস থেকে ফিরলে তার আশেপাশেই সবটা সময় দেখা যায় তাকে। আজকাল শুভ্রের প্রতিটা কাজ সে নিজ ইচ্ছাই করে থাকে। তার ভালো লাগে শুভ্রের পাশাপাশি থাকতে, তার সাথে মন খুলে কথা বলতে, কিন্তু শুভ্রের সবসময় গম্ভীর থাকা ও তাকে ধমকানো এসবে কিছুটা মনক্ষুণ্ণ হয় তার। তবুও সেগুলোকে পাত্তা না দিয়ে শুভ্রের মন মতো সব কিছু করার চেষ্টা করে সে। ঠিক যেমন আজ শুভ্রের পছন্দের খাবার ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডিমের কোরমা নিজ হাতে রান্না করে সে নিজেই নিয়ে যাবে অফিসে। আগের থেকে রান্নার প্রতি আগ্রহ থাকায় রান্নাবান্নায় খুব পটু না হলেও বেশ ভালোই পারত সে। রান্নায় অবশ্য তাকে তার শাশুড়ি মা অর্থাৎ সুমি খান সাহায্য করেছেন। এই প্রথম এত কিছু একসাথে রান্না করেছে আর্নিকা। শুভ্রকে খাবারগুলো টেস্ট করানোর জন্য বেশ এক্সাইটেড সে। রান্না যখন প্রায় শেষের দিকে সুমি খান আর্নিকার দিকে এগিয়ে গিয়ে বললেন, যা এবার গিয়ে স্নান করে রেডি হয়ে নে, বাকিটা আমি দেখে নেব। আর্নিকা মানল না, তার কথার বিরোধিতা করে বলল, শেষ তো শুধু নামিয়ে রেখে যাই। থাক, দরকার নেই, আমি করে নেব, তুই যা রেডি হয়ে নে, না হলে দেরি হয়ে যাবে। এবার হার মানল আর্নিকা। স্নান করে রেডি হতে সত্যি সময় লেগে যাবে তার, তাই আর জেদ না করে ঠিক আছে বলে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরের কক্ষে প্রবেশ করল সে। তারপর ড্রেস হাতে নিয়ে ঢুকলো ওয়াশরুমে। খুব বেশি সময় নেয়নি আর্নিকা, 20 মিনিটের মধ্যেই বেরিয়ে আসে সে। ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসির রেখা ফুটে উঠেছে তার, যেন তার হৃদয় মাঝে বসন্তের আগমন হয়েছে। প্রণয়ের সুর জেগেছে তাতে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজ প্রতিবিম্ব দেখার মাঝেই আর্নিকার মনে হলো তার শাড়ি পরা উচিত। কথাটি মনে উদয় হতেই সে ছুটল শুভ্রতার কাছে। তারপর তার সাহায্যে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে নিল সে। নীল পাড়ের হালকা আকাশি রঙের একটা সুতির শাড়ি পরল আর্নিকা, যার মাঝে সুতোর হ্যান্ডপ্রিন্ট কাজ করা। চোখে কাজল, অস্ত্রজোড়ায় হালকা নোট লিপস্টিক, গলায় হাতে শুভ্রের দেয়া চেন ও চুড়ি। নিজ প্রতিবিম্ব দেখে নিজেই লাজে রাঙা হলো মেয়েটি। রক্তিম আভা ছড়ালো দু কপল দেশে। ঠোঁটের কোণে হাসির প্রশস্ত হলো আরও। নিচে নেমে দেখলো সবকিছু গুছিয়ে রেখেছে তার শাশুড়ি মা অর্থাৎ সুমি খান। তাই আর দেরি করলো না, শাশুড়ি মায়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো আর্নিকা। এর মাঝে ঈশার সাথে একবার কথা বলে নিল সে। আজ অফিসে যাওয়ার আরও একটি কারণ আছে তার, তা হলো অফিস শেষে অনিক ও ঈশার আকদ উপলক্ষে শপিংয়ে যাবে তারা। শপিংয়ের অফারটা অবশ্য অনিকের থেকেই ছিল। আর্নিকাও রাজি হয়েছে বিনা দ্বিধায়, তার একমাত্র বড় ভাইয়ের বিয়ে। কেনাকাটা না করলে জমে। আর্নিকার ভাবনার মাঝে গাড়ি এসে থামলো খান ইন্ডাস্ট্রির সামনে।
গাড়ি থেকে নেমে সামনে তাকালো আর্নিকা। এখানে আসার আজ দ্বিতীয় দিন তার। লাঞ্চ বক্সের ব্যাগ হাতে নিয়ে লিফটে উঠল আর্নিকা। পুরনো স্মৃতি ভাসল আখিদয়ের সামনে। মুস্কি হাসল সে। সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে যে পুরুষালী পক্ষে তার স্থান হয়েছিল, আজ সেই পক্ষ তার একমাত্র ভরসাযোগ্য স্থান, যেখানের দাবিদার একমাত্র সে। লিফট থেকে বেরিয়ে সামনে এক কর্মচারীকে শুভ্রের কেবিন কোন দিকে জানতে চাইলে সে নিজেই তাকে এক কক্ষের সামনে নিয়ে গেল তাকে। হয়তো পার্টিতে আর্নিকাকে চিনেছে, তাই এত আন্তরিকতা তার। মুস্কি হাসলো আর্নিকা, তাকে ধন্যবাদ জানিয়ে বলল। এবার আপনি আসতে পারেন। চলে গেল মেয়েটি। আর্নিকা কক্ষের ভেতরে প্রবেশ করার অনুমতি নিল না। আর তারই তো বর, এত ফর্মালিটির দরকার কি? দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আর্নিকা। চোখ তুলে সামনে তাকাতেই এতক্ষণের উজ্জ্বল মুখমণ্ডলের আধার ঘনিয়ে আসলো যেন। ধক করে উঠল হৃদ মাঝারে। হৃদয় সূক্ষ্ম ব্যথা হলো। দম বন্ধকর পরিস্থিতি, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। আখিদয় জলে টইটুম্বর হলেও অগ্নিশিখার ন্যায় জ্বলে উঠল তা। হাতে থাকা ব্যাগটি গড়িয়ে পড়ল নিচে। সেদিক ভ্রুক্ষেপ নেই আর্নিকার। সে দ্রুত কদমে খ্যাপা বাঘিনীর ন্যায় এগিয়ে গিয়ে শুভ্রের বুকে লেপ্টে থাকা নাইটির বাহু ধরে একটানে শুভ্রের থেকে আলাদা করল তাকে। এতেও ক্ষান্ত হলো না সে, ধাক্কা দিয়ে ফেলে দিল তাকে। চোখে তার আগুন জ্বলছে, অতি ক্রোধে ফুঁসছে সে। তার সাথে আঁকিজোড়া হতে বর্ষিত হচ্ছে জলকণা। কথা বলতে পারছে না আর্নিকা। কণ্ঠনালী কেউ চেপে ধরে আছে যেন। আচমকা ধাক্কায় খেই হারিয়ে মেঝেতে পড়ল রাইমা। কোমরে ব্যথা পেয়েছে সে, তবুও তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আর্নিকার এই রূপ দেখে কিছুটা ভীত হলেও প্রকাশ করল না রাইমা, বরং তেজে কণ্ঠে বলল, হাউ ডিয়ার ইউ, আমাকে ধাক্কা দেওয়ার সাহস হয় কি করে? আর্নিকা তেড়ে আসতে চাইল তার দিকে, কিন্তু তার কোমর পেঁচিয়ে নিয়ে এক বলিষ্ঠ হাত বাধা দিল তাকে। আর্নিকা ছটফট করলো ছাড়া পাওয়ার জন্য। রাগী কণ্ঠে এলোমেলো বাক্য বলল, আমি কে না আমি? হ্যাঁ, ছাড় আমাকে। আমি কে? হ্যাঁ, ছাড়। আর্নিকা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে এক পর্যায়ে দন্ত দ্বারা আক্রমণ করল শুভ্রের হাতে। আলগা হয়ে আসলে শুভ্রের হাত। আর্নিকা তৎক্ষণাৎ ছুটে গিয়ে চর বসালো রাইমার গালে। রাইমা চেয়েও আটকাতে পারল না। আবারও চর মারার জন্য হাত উঠাতেই সুব্রতার কোমর জড়িয়ে তাকে টেনে নিয়ে আসলো নিজের কাছে। বেশ ভারী কণ্ঠে বলল, স্টপ, অনেক হয়েছে। আর্নিকা থামল না। এই মুহূর্তে শুভ্র তার থেকে রাইমাকে বাঁচাচ্ছে, কথাটা মানতে পারল না সে। রাগ চড়াও হলো তার। সেই রাগ আরও বাড়ল রাইমার শুভ্রকে উদ্দেশ্য করে বলা কথায়। আমার কথা তুমি ভেবে দেখতেই পারো শুভ্র, এই বাচ্চা মেয়ের সাথে কোনো দিন তুমি সুখী হবে না। ও তোমাকে কোনো দিন সুখী করতে পারবে না। শুভ্র অগ্নিদৃষ্টিতে তাকালো রাইমার পানে। ভয়ে তটস্থ হয়ে ঢোক গিল রাইমা। শুভ্র তাকে কিছু বলতে যাবে তার আগেই আর্নিকা আবারও নিজেকে ছাড়িয়ে নিয়ে তেড়ে গেল রাইমার পানে। মেয়েটাকে যেন আজ থামানোই যাচ্ছে না কোনোভাবে। রাইমার বাহু টেনে তাকে কক্ষ হতে ধাক্কা দিয়ে বের করে দিল। তার দিকে তর্জনী আঙুল উঠিয়ে এক প্রকার চিৎকার করে বলল, শয়তান মেয়ে, আর কোনোদিন যদি তোকে আমার স্বামীর আশেপাশে দেখি, তোর হাত পা কেটে কুমিরকে খাওয়াবো আমি। আমার বরের দিকে চোখ তুলে তাকালে তোর চোখ তুলে শুকনা মরিচের গুঁড়ায় রাখবো একদম। নর্দমার কীট পতঙ্গের দল কোথাকার। রাইমা কিছু বলতে যাচ্ছিল, তবে শুভ্রের রক্তিম আঁখি জোড়ার পানে তাকিয়ে কিছু বলতে পারল না। শুভ্র এসে দাঁড়ালো আর্নিকার পাশে, গম্ভীর কণ্ঠে বলল, এখানে সিন ক্রিয়েট করো না, ভেতরে চলো। আর্নিকা শুনল না তার কথা, উচ্চস্বরে বলল, আমি সিন ক্রিয়েট করি? হ্যাঁ আমি? ওই ফাজিল মেয়ে কেন আপনাকে জড়িয়ে ধরবে বলুন? কেন? আর্নিকার কথা জড়িয়ে আসে যেন শুভ্রের কাছে অভিযোগ তুলে দিতে কান্নারা দলা পাকিয়ে আসতে চাইছে, তবুও কাছে না সে। এতক্ষণ কক্ষের ভেতরে ঝামেলা হওয়াতে কেউ শুনতে পায়নি তা, কিন্তু এই মুহূর্তে প্রায় অনেকেই জড়ো হয়েছে সেখানে। সবার চোখে উদ্বিগ্নতা, কি হয়েছে জানায়, আবার কেউ না জেনেই নিজেদের মন মতো কথা বানিয়ে কানাঘোষা শুরু করেছে অনেকেই। এমনিতেই রেগেছিল শুভ্র, তার উপর আর্নিকার একের পর এক তার কথার অবাধ্য হওয়া। রাগ যেই তরতরিয়ে বাড়ল তার, ফর্সা মুখশ্রী ইতিমধ্যে রক্তিম বর্ণ ধারণ করেছে। সেদিকে একবারও তাকালো না আর্নিকা, তাহলে হয়তো আর কথা বলার সাহস থাকতো না তার। সে আবার বলে ওঠে, কি হলো বলুন, ওই মেয়েটা কেন? কথা শেষ করতে দিল না শুভ্র, বেশ জোরে এক ধমক দিল সে। শাট আপ, স্টপ ইয়োর মাউথ। তারপর উপস্থিত সবার দিকে তাকিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল, অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং হিয়ার? গো টু ইয়োর ওন বিজনেস, গো। সবাই চলে গেল একে একে, তবে রাইমা নিজ জায়গা থেকে নড়ল না, সেখানেই দাঁড়িয়ে থাকলো সে। তবে এতগুলো লোকের সামনে শুভ্র তাকে ধমক দিয়েছে তা মেনে নিতে পারল না আর্নিকা ও তার স্ত্রী সত্তা। অভিমান জমল মনে।
এই শয়তান রাইমার জন্যই তো এমন হলো। ওকে তো কিছু বলো না শুভ্র, কেন শুধু তাকেই এতগুলো মানুষের সামনে ধমক দেবে? এই মেয়েকেও তো কয়েকটা ধমক দেওয়ার দরকার ছিল নাকি? ফুপিয়ে কেঁদে উঠল আর্নিকা, আর এক মুহূর্ত এখানে থাকবে না সে। দৌড়ে বেরিয়ে যেতে লাগলো আর্নিকা। শুভ্র তাকালো তার যাওয়ার পানে, দীর্ঘশ্বাস ছাড়লো। সে বলতো মেয়েটার অভিমান, এভাবে সবার সামনে ধমক দেওয়াও ঠিক হয়নি, তাও বুঝলো। কিন্তু তার নিজেরই বা কী দোষ? রাগ উঠলে মাথা ঠিক থাকে না তার। পা বাড়ালো আর্নিকাকে আটকানোর তাগিদে। তখনই তার সামনে এসে দাঁড়ালো রাইমা। বলতে চাইলো, কিন্তু হাত উঁচিয়ে থামিয়ে দিল তাকে। হিসিয়ে দাঁতের দাঁত চেপে বলল, শুধুমাত্র মেয়ে বলে আজ বেঁচে গেলি আমার হাত থেকে, না হলে তোর ঠিক আজ কি কি হতো আমিও জানি না। আর কোনোদিন আমার আর আর্নিকার মাঝে আসার চেষ্টা করলে সেখানেই পুঁতে রেখে দেবো তোকে। তবে ভাবিস না আজকে যা করলি তার জন্য ছেড়ে দেবো তোকে আমি।